নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন, যেখানে চলছে আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি। তাই আরপেপ এডুকেশনের সাথে যুক্ত হও এবং নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। আজকে চলে এসেছি আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 8 নিয়ে। এর আগে আমি তোমাদেরকে 7টি প্র্যাকটিস সেট দিয়েছি এবং প্রত্যেকটি প্র্যাকটিস সেটেই ছিল 30টি করে প্রশ্ন, এবং আজকের 8 নম্বর প্র্যাকটিস সেটেও রয়েছে তোমাদের জন্য 30টি প্রশ্ন। এবং এই সব প্রশ্নের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের প্রশ্নগুলি। তোমরা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, কেননা পরীক্ষা কখন হবে আমরা কিন্তু কেউই জানি না। তাই প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখো। তাহলে চলো শুরু করি আজকে আমাদের প্রথম প্রশ্ন। দেখো স্ক্রিনে রয়েছে আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, ভ্রান্ত প্রত্যক্ষণ কিসের ভুল ব্যাখ্যা? ভ্রান্ত প্রত্যক্ষণ কিসের ভুল ব্যাখ্যা? ধারণার, সংবেদনের, উদ্দীপকের নাকি সাড়া? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। তার আগে বলি যে প্রত্যক্ষণ কি। প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যা। প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যা, এবং অন্যদিকে ভ্রান্ত প্রত্যক্ষণ হলো সংবেদনের ত্রুটিপূর্ণ ব্যাখ্যা। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝায়, যেমন হালকা অন্ধকারে আমরা রাস্তায় পড়ে থাকা দড়িকে সাপ দেখি, এটা হলো প্রত্যক্ষণ বা ভ্রান্ত প্রত্যক্ষণ। তাহলে বলতে হবে ভ্রান্ত প্রত্যক্ষণ কিসের ভুল ব্যাখ্যা? ধারণা, সংবেদন, উদ্দীপক নাকি সাড়া? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সংবেদন। সংবেদন মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে মস্তিষ্কের কানেকশন বা মস্তিষ্কের সংযোগ, এটাই হলো সংবেদন। এবং এই সংবেদন ভ্রান্ত প্রত্যক্ষণের ভুল ব্যাখ্যা হলো সংবেদনের মাধ্যমেই ঘটে থাকে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সংবেদন, অর্থাৎ অপশন বি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। দেখা যাক স্ক্রিনে রয়েছে আমাদের 2 নম্বর কি প্রশ্ন। মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় কোনটি? মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় কোনটি? ভালো করে তোমরা এই ধরনের কোয়েশ্চেনে কিন্তু একটা টুইস্ট থাকে, যে ব্যক্তিগত নির্ধারক নয় কথাটি বলে দেওয়া থাকে। নয়টা আমরা অনেক সময় খেয়াল করি না, আমাদের মিস্টেক হয়ে যায়। তাই অবশ্যই তোমরা এগুলো খেয়াল রাখবে কি বলা আছে। তোমাদেরকে বলতে হবে যে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় কোনটি। দেখো, মনোযোগের উপাদান বা শর্তগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। নির্ধারকগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। একটি হলো বস্তুগত নির্ধারক, একটি হলো ব্যক্তিগত নির্ধারক, এবং তৃতীয়টি হলো দৈহিক নির্ধারক। আমি তোমাদের একটু স্ক্রিনে লিখে দিচ্ছি মনোযোগের নির্ধারকগুলিকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটি আমি কি বললাম? প্রথমটি বললাম বস্তুগত নির্ধারক। বস্তুগত নির্ধারক। দ্বিতীয়টি হলো ব্যক্তিগত নির্ধারক, যেটি আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ব্যক্তিগত নির্ধারক। এবং তৃতীয়টি দৈহিক নির্ধারক। দৈহিক নির্ধারক। এই হলো মনোযোগের 3টি নির্ধারক। এর মধ্যে বলতে হবে তোমাদেরকে ব্যক্তিগত নির্ধারক নয় কোনটি। প্রবৃত্তি, অভ্যাস, মনের প্রকৃতি, এগুলো কিন্তু প্রত্যেকটি ব্যক্তিগত নির্ধারক। এছাড়াও আরও কিছু কিছু ব্যক্তিগত নির্ধারক আছে, যেমন আগ্রহ, আবেগ, কামনা, অভিজ্ঞতা, অভ্যাস তো রয়েছে এখানে, মানসিকতা, সহজাত প্রবৃত্তি, মানুষের মেজাজ, মনোভাব, মনোপ্রকৃতি, এগুলো কিন্তু প্রত্যেকটি ব্যক্তিগত নির্ধারক। এবং ব্যক্তিগত নির্ধারক নয় কিন্তু শিখন। শিখন কিন্তু মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি। চলে আসছি আমাদের পরবর্তী কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেনে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের 3 নম্বর প্রশ্ন। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে পূর্বে কিন্তু মনোযোগকে একটি মানসিক শক্তি বা ক্ষমতা বলে মনে করা হতো, এবং বর্তমানে কিন্তু মনোযোগকে একটি মানসিক প্রক্রিয়া বলে মনে করা হয়। কি বললাম? মনোযোগ কিন্তু একটি মানসিক প্রক্রিয়া। চলো চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বুদ্ধির SOI মডেলটির প্রবর্তন কে করেন? SOI মডেলটির প্রবর্তন কে করেন? তোমাদেরকে বলতে হবে, অপশন রয়েছে 4টি, গিলফোর্ড, স্পিয়ারম্যান, গার্ডেনার্স,
গার্ডেনার হবে, এটা গার্ডেনার। এবং চতুর্থ অপশনে রয়েছে স্টারবাক। বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। SOI মডেলটির প্রবর্তন কে করেন? SOI মডেলের কিন্তু আরেকটা নাম আছে, যাকে বলা হয় ত্রিমাত্রিক তত্ত্ব। ত্রিমাত্রিক তত্ত্ব কি বললাম বন্ধুরা? ত্রিমাত্রিক তত্ত্ব। ত্রিমাত্রিক তত্ত্ব তোমাদেরকে বলতে হবে। ত্রিমাত্রিক মানেই তোমরা বুঝতে পারছো, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে 3টি মাত্রা রয়েছে। এবং এই 3টি মাত্রা কি কি আমি তোমাদের তাও বলে দিচ্ছি। একটি হলো প্রক্রিয়ার মাত্রা, অপরটি হলো বিষয়বস্তুগত মাত্রা এবং তৃতীয়টি হলো উৎপাদনগত মাত্রা। কি কি বললাম আমি একটু স্ক্রিনে লিখে দিচ্ছি তোমাদেরকে। প্রথমটি হলো প্রক্রিয়ার মাত্রা, প্রক্রিয়া বা অপারেশনাল ডাইমেনশন। প্রক্রিয়ার মাত্রা। দ্বিতীয়টি হলো বিষয়বস্তুগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং তৃতীয়টি হলো উৎপাদনগত মাত্রা। এই হলো ত্রিমাত্রিক মডেল। এবারে বলতে হবে এই ত্রিমাত্রিক মডেল বা SOI মডেলটি কার? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর A অর্থাৎ গিলফোর্ড। গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব বা SOI মডেল। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন A। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। আরেকটি কথা বলে দিই এই প্রসঙ্গে যে গিলফোর্ডের একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম হলো জেনারেল সাইকোলজি। কি বললাম বন্ধুরা? জেনারেল সাইকোলজি। জেনারেল সাইকোলজি, জেনারেল সাইকোলজি। তোমরা কিন্তু যখন পড়বে এই ধরনের এক্সট্রা ইনফরমেশনগুলো, যে যারা প্রবক্তা বা যারা হচ্ছে মনোবিদ, সেই মনোবিদদের যদি কোনো গ্রন্থ থেকে থাকে, সেই গ্রন্থ কোথায় প্রকাশ পেয়েছে এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, এই ধরনের ইনফরমেশনগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে। এবং তত্ত্ব যেগুলি রয়েছে সেই তত্ত্বগুলিও, থমসনের যেমন বাছাই তত্ত্ব, গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব, থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব, থার্ডস্টোনের প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্ব, এই ধরনের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই প্রতিদিন পড়তে থাকবে, আদারওয়াইজ কিন্তু তোমরা ভুলে যাবে। এখন কোয়েশ্চেনের যা প্যাটার্ন হচ্ছে, তোমাদেরকে কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে না পড়লে কিন্তু তোমরা যথাযথভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই ডেপথে গিয়ে পড়ো এবং প্রত্যেকটি কোয়েশ্চেন শুধুমাত্র তোমরা ওয়ান লাইনার হিসেবে পড়ে নিও না। আমি যেমনভাবে তোমাদেরকে ডিটেলসে প্রত্যেকটি কোয়েশ্চেন বোঝাচ্ছি, তোমরা সেইভাবে কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেন ডিটেলসে মনোযোগ সহকারে পড়বে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা আছে। শিক্ষা সহায়ক উপকরণগুলির প্রকৃত কাজ হলো। শিক্ষা সহায়ক উপকরণগুলির প্রকৃত কাজ হলো কম সময়ে অধিক পরিমাণ পাঠ্য বিষয় শিক্ষার্থীদের আয়ত্ত করতে সাহায্য করে। কম সময়ে অধিক পরিমাণ পাঠ্য বিষয় শিক্ষার্থীদের আয়ত্ত করতে সাহায্য করে। শিক্ষার্থীদের সামনে পাঠকে আকর্ষণীয় এবং বোধগম্য করা। শিক্ষণের সময় এবং শ্রমের অপচয় লাঘব করা। উপরের সবগুলি। দেখো, যখন আমরা পড়াই, আমরা যদি শিক্ষার্থীদের কাছে বা শিশুদের কাছে একটা বৃত্ত বোঝাচ্ছি বা জ্যামিতির কোনো চ্যাপ্টার পড়াচ্ছি, জ্যামিতির চ্যাপ্টার বোঝানোর জন্য আমরা যদি বৃত্ত তাদেরকে সংজ্ঞা না বুঝিয়ে ডাইরেক্ট আগে তাদেরকে যদি আমরা একটা বল দেখাই বা একটা গোলক দেখাই, সেটা আমার মনে হয় বেশি এফেক্টিভ হবে আদারওয়াইজ থিওরি পড়ানোর থেকে। তাহলে অবশ্যই আমরা কম সময়ে বৃত্ত সম্পর্কে তাদেরকে ধারণা দিতে পারবো। তাহলে প্রথমের অপশানটি তো অবশ্যই ঠিক হবে, কম সময়ে অধিক পরিমাণ পাঠ্য বিষয় শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারবে এবং শিক্ষার্থীদের সামনে পাঠকে আকর্ষণীয় এবং বোধগম্য করবে। অবশ্যই একটা TLM, টিচার্স লার্নিং মেটেরিয়াল, এই ধরনের TLMগুলো আমরা বা সহায়ক উপকরণগুলো আমরা যদি শিক্ষার্থীদের প্রতিনিয়ত দেখাতে থাকি, তাহলে পাঠটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাবে এবং কি হবে, শিক্ষণের সময় এবং শ্রমের অপচয়ও কিন্তু লাঘব হবে। তাহলে এই তিনটি অপশানই কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ওপরের সবগুলি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। তাহলে চলো বন্ধুরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। দেখে নিই স্ক্রিনে কি বলা আছে।
সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটি হলো, সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটি কি? চারটি অপশন রয়েছে তোমাদের কাছে: প্রকল্প নির্মাণ, প্রকল্প যাচাই করা, সমস্যা থেকে সতর্কতা, প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ করা। বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো, প্রথম ধাপ আমাদেরকে তো আগে প্রকল্প নির্মাণ করতে হবে। প্রকল্প নির্মাণ না করলে প্রকল্পকে যাচাই করা বা তথ্য সংগ্রহ করা বা সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলো তো পরপর স্টেপে হতে থাকে। নামকরণ করা, সিদ্ধান্ত গ্রহণ, এগুলো পরবর্তী স্টেপ। কিন্তু প্রথমে আমাদের যেটা করতে হয়, সমস্যা সমাধান পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতির যে প্রথম ধাপ, আমাদেরকে কিন্তু আগে প্রকল্পটি নির্মাণ করতে হয়। তার মানে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ প্রকল্প নির্মাণ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। আবেগ মনুষ্য জীবনের জীবন বিকাশের মেরুদণ্ড, আপনার কি মত? আবেগ মনুষ্য জীবন বিকাশের মেরুদণ্ড, আপনার কি মত? সত্য, মিথ্যা, বলতে পারা যায় না, নিশ্চিত নয়। বলতে হবে আবেগ মনুষ্য জীবন বিকাশের, আবেগ বলতে যেটা বোঝায় সেটা হলো প্রক্ষোভ মনুষ্য জীবন বিকাশের মেরুদণ্ড। অবশ্যই চারটে অপশন রয়েছে তোমাদের কাছে এখানে: সত্য, মিথ্যা, বলতে পারা যায় না, নিশ্চিত নয়। আবেগ মনুষ্য জীবনের বিকাশের মেরুদণ্ড, এটি একদম সত্য কথা। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, সত্য। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে। কার শিখন কু অভ্যাস দূরীকরণে সাহায্য করে? কার শিখন কু অভ্যাস দূরীকরণে সাহায্য করে? রয়েছে চারটি অপশন: স্কিনার, থার্স্টোন, প্যাভলভ নাকি স্কিনার। তোমাদের বলতে হবে কার শিখন কু অভ্যাস দূরীকরণে সাহায্য করে। থর্নডাইকের, তোমরা জানো থর্নডাইকের রয়েছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। স্কিনারের রয়েছে, থর্নডাইক অপশান নেই এখানে, স্কিনার অপশানটি দুবার লেখা হয়ে গেছে। এখানে স্কিনারের বদলে হবে থর্নডাইক। তোমরা একটু কারেকশন করে নিও, যদিও এটা থাকা বা না থাকাই কোনো যায় আসে না, একই অপশান হয়ে গেছে। তোমাদেরকে বলতে হবে স্কিনার, থার্স্টোন, প্যাভলভ নাকি থর্নডাইক। থর্নডাইকের তোমরা জানো যে আমাদের যে তত্ত্বটি রয়েছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, এছাড়াও রয়েছে থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব। স্কিনারের তোমরা জানো প্রাচীন অপারেন্ট অনুবর্তন থিওরি, এবং প্যাভলভের রয়েছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এবং থার্স্টোনের রয়েছে বাছাই তত্ত্ব বা প্রাথমিক থার্স্টোনের রয়েছে প্রাথমিক বাছাই তত্ত্ব নয়, প্রাথমিক মানসিক শক্তি সম্পর্কিত তত্ত্ব বা দলগত তত্ত্ব। বাছাই তত্ত্ব রয়েছে থমসনের। একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা কারেকশন করে নিও। থার্স্টনের যে তত্ত্বটি আমি বললাম সেটি হলো প্রাথমিক মানসিক শক্তি সম্পর্কিত তত্ত্ব বা দলগত তত্ত্ব। বলতে হবে কার শিখন কু অভ্যাস দূরীকরণে সহায়তা করে? কার শিখন কু অভ্যাস দূরীকরণে সহায়তা করে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে প্যাভলভ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে প্যাভলভ, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। প্যাভলভের তোমাদেরকে আমি বললাম এই একটু আগে যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, এটি হলো প্যাভলভ, এবং যার শিখনটি কু অভ্যাস দূরীকরণেও সহায়তা করে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রেণীকক্ষে শিক্ষক বলেন তাকে কি বলে? বা তা হলো শিখন, উপদেশ, পাঠ্যসূচি, শিক্ষণ। উপদেশ, পাঠ্যসূচি, শিক্ষণ। উপদেশ, পাঠ্যসূচি, শিক্ষণ। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রেণীকক্ষে শিক্ষক বলেন, দেখো উপদেশ তো কখনোই হবে না, পাঠ্যসূচিও হবে না, তো সুতরাং এই দুটি অপশান বাদ চলে গেল। রইল আমাদের কাছে দুটি অপশান, একটি রয়েছে শিক্ষণ, অপরটি হলো শিক্ষণ। বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো, শিক্ষণ মানে শিক্ষার্থীরা যা শেখে তা হলো শিক্ষণ, কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা বলেন তাকে বলা হয় শিক্ষণ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের 9 নম্বর প্রশ্ন। স্মৃতির SQ4R কৌশলের মধ্যে পড়ে না নিচের কোনটি? স্মৃতির SQ4R কৌশলের মধ্যে পড়ে না নিচের কোনটি? SQ4R এর ফুল ফর্মটা আমি তোমাদেরকে বলে দিই। S ফর সার্ভে,
S for survey, Q for question. Q for question. S for survey, Q for question. এবারে রয়েছে 4R অর্থাৎ 4টি আর। এই 4টির মধ্যে পড়ে রিডিং, রিফ্লেক্ট, রেকর্ড এবং রিভিউ। রিডিং, রিফ্লেক্ট, রেকর্ড এবং রিভিউ। রেকর্ড, প্রথমে রিড আসে, রিড, রিফ্লেক্ট, রিফ্লেক্ট, record and review. রিড, রিফ্লেক্ট, রেকর্ড এবং রিভিউ এই হলো SQ4R এর ফুল ফর্ম। এবারে তোমাদের বলতে হবে অপশান ওয়াইজ। তোমরা দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন তো অপশানে রয়েছে, রিডও অপশানে রয়েছে, রিফ্লেক্টও অপশানে রয়েছে, যেটা অপশানে নেই, এর মধ্যে পড়ে না, এই SQ4R মডেলের মধ্যে পড়ে না, সেটি হলো রিটেনশন। তাহলে স্মৃতির SQ4R এর মধ্যে পড়ে না রিটেনশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে। অপারেন্টের শক্তি বৃদ্ধি পায় কিসের দ্বারা? অপারেন্টের শক্তি বৃদ্ধি পায় কিসের দ্বারা? রেসপন্ডেন্ট, অপারেন্ট, শক্তিদায়ক উদ্দীপক নাকি অনুবর্তন? অপারেন্ট, রেসপন্ডেন্ট, শক্তিদায়ক উদ্দীপক নাকি অনুবর্তন? অপারেন্টের শক্তি বৃদ্ধি পায় কিসের দ্বারা? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। আমি তোমাদের অপশানগুলো প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এবং এইভাবেই কিন্তু তোমরা অবশ্যই পড়বে, নইলে কিন্তু তোমাদের কনসেপ্ট একেবারেই ক্লিয়ার হবে না। অপশান ওয়াইজ আমি তোমাদের বলে দিই, রেসপন্ডেন্ট আর অপারেন্ট এই দুটো জিনিস তোমাদের কিন্তু অবশ্যই জানা দরকার। রেসপন্ডেন্ট, অপারেন্ট এগুলো কিন্তু স্কিনারের অনুবর্তন, সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল নীতির মধ্যে পড়ে। যেসব আচরণের নির্দিষ্ট এবং স্থায়ী উদ্দীপক নেই, পরিবেশের সঙ্গে অভিযোজন প্রক্রিয়ায় যার কারণ, সেই আচরণ নিয়ন্ত্রণ স্কিনারকে কিন্তু খুবই আকৃষ্ট করেছিল। এবং স্কিনারের মতে আচরণ দুই প্রকারের, একটি হলো রেসপন্ডেন্ট এবং অপরটি হলো অপারেন্ট। একটি হলো রেসপন্ডেন্ট, কি বললাম, স্কিনারের মতে আচরণ দুই প্রকারের, একটি হলো রেসপন্ডেন্ট, অপরটি হলো অপারেন্ট। যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, উদ্দীপক বলতে কি বোঝায়, যেমন ধরো লালাক্ষরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদিকে বলা হয় রেসপন্ডেন্ট আচরণ। এবং যেসব প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই তাকে বলা হয় অপারেন্ট জাতীয় আচরণ। যেসব প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, তাহলে এই দুটি অপশান তো বাদ যাবে। শক্তি এগুলো এক একটা প্রতিক্রিয়া, এগুলো এক একটা প্রতিক্রিয়া, এইগুলো কিন্তু অপারেন্টের শক্তি বৃদ্ধি পায় এগুলোর দ্বারা হবে না। রয়েছে দুটি অপশান, একটি হলো অনুবর্তন, অপরটি হলো শক্তিদায়ক উদ্দীপক। অনুবর্তন সম্পর্কেও আমি তোমাদের বলি, তোমাদের জেনে রাখা অবশ্যই ভালো যে অনুবর্তন ব্যাপারটি কি। অনুবর্তন হলো যে প্রক্রিয়ায় একটি অস্বাভাবিক উদ্দীপকের দ্বারা প্রাণীর মধ্যে নতুন ধরনের প্রতিক্রিয়া বা আচরণ সৃষ্টি হয়। যে প্রক্রিয়ায় একটি অস্বাভাবিক উদ্দীপকের দ্বারা প্রাণীর মধ্যে নতুন ধরনের প্রতিক্রিয়া বা আচরণ সৃষ্টি হয় তাকে বলা হয় অনুবর্তন। তাহলে এই অপশানটিও কিন্তু একেবারেই বাদ যাবে। এইটাও কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টির কারণ। তাহলে রয়েছে আমাদের কাছে আর একটি অপশান, শক্তি বৃদ্ধি পায় কিসের দ্বারা? শক্তিদায়ক উদ্দীপকের দ্বারা অপারেন্টের শক্তি বৃদ্ধি পায়। তাহলে অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা ডিটেলসে পড়বে, ডিটেলসে না পড়লে কিন্তু তোমাদের কনসেপ্ট একেবারেই ক্লিয়ার হবে না। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে। একটি শিশু কত বছর বয়স পর্যন্ত আত্মবোধগত ঔৎসুক্য এবং নিরীক্ষণের বিষয়টিকে তুলে ধরতে পারে? আত্মবোধগত ঔৎসুক্য মানে কৌতূহল বা উৎসুকতা, এবং নিরীক্ষণের বিষয়টিকে তুলে ধরতে পারে। রয়েছে তোমাদের কাছে 4টি অপশান, 11 বছর, 13 বছর, 16 বছর নাকি 20 বছর। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। আত্মবোধগত ঔৎসুক্য এবং নিরীক্ষণের বিষয়টিকে তুলে ধরতে পারে 11 বছর বয়স, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের 12 নম্বর প্রশ্ন।
নিম্নলিখিত বুদ্ধাঙ্কের তালিকা থেকে শিক্ষণযোগ্য ছাত্রদের নির্বাচন করুন। শিক্ষণযোগ্য ছাত্রদের নির্বাচন করুন, তোমাদেরকে বলতে হবে শিক্ষণযোগ্য ছাত্রদের বুদ্ধাঙ্ক এই তালিকা অনুযায়ী কত থেকে কতর মধ্যে। অপশান রয়েছে 4টি, 30 থেকে 50, 50 থেকে 70, 70 থেকে 90 এবং 40 থেকে 80। তোমাদের বলতে হবে শিক্ষণযোগ্য শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত থেকে কত। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, অর্থাৎ 50 থেকে 70 হলো শিক্ষণযোগ্য ছাত্রদের বুদ্ধাঙ্ক। বুদ্ধাঙ্ক প্রসঙ্গে আমি তোমাদের বলি যে প্রধানত বুদ্ধাঙ্কের পরিপ্রেক্ষিতেই কিন্তু মানসিক প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ করা হয় এবং প্রথম দিকে 70-এর নিচে বুদ্ধাঙ্ক সম্পন্ন ব্যক্তিদের মানসিক প্রতিবন্ধী হিসেবে গণ্য করা হতো। 70-এর নিচে যাদের বুদ্ধাঙ্ক ছিল তাদের কিন্তু মানসিক প্রতিবন্ধী হিসেবে গণ্য করা হতো। যেমন 50 থেকে 69 বুদ্ধাঙ্কদের মরণ বলা হতো, 25 থেকে 49-এর মধ্যে বুদ্ধাঙ্ক সম্পদের বোধহীন বলা হতো এবং 25-এর কম বুদ্ধাঙ্ক সম্পন্নদের কিন্তু জড়বুদ্ধি সম্পন্ন বলা হতো। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মানসিক প্রতিবন্ধীদের বিভিন্ন শ্রেণীবিভাগ করা হয়, যেমন 45 থেকে 70দের শিক্ষাদানযোগ্য, যেটা যেমন এইখানে যে প্রশ্নটি আছে যে শিক্ষাদানযোগ্য বা শিক্ষণযোগ্য ছাত্রদের নির্বাচন করুন। এখানে 45 বা 50 থেকে 75 অবধি হয় বা 70 অবধি হয় এবং প্রশিক্ষণযোগ্য হলে 25 থেকে 44 হয় এবং তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী 25-এর কম হয়। একটু তোমরা নোট ডাউন করে নেবে, আমি একটু ডিটেলসে লিখিয়ে দিচ্ছি যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মানসিক প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ রয়েছে 3টি। তোমরা অবশ্যই একটু খাতায় নোট ডাউন করে নেবে। প্রথমত হলো শিক্ষাদানযোগ্য বা শিক্ষণযোগ্য। শিক্ষাদানযোগ্য। 2 হলো প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী, এবং 3 হলো তত্ত্বাবধানযোগ্য। এবার এদের বুদ্ধাঙ্কের ভাগগুলো আমি তোমাদেরকে বলছি। এখানে অপশন 1 অনুযায়ী যেমন 50 থেকে 70 এটা হলো শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, তারপর 25 থেকে 50 হলো প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী এবং 25-এর কম হলে তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী। তাহলে এই ছিল শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মানসিক প্রতিবন্ধীর শ্রেণীবিভাগ। চলে আসছি আমাদের পরবর্তী, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর আমি তোমাদেরকে বলেছি যে 50 থেকে 70 হবে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, যখন পূর্বের শিখন পরিস্থিতিতে শিখনের ওপর কোনো প্রভাব বিস্তার করে না, এক্ষেত্রে বলা হয় পজিটিভ শিখন সঞ্চালন, নেগেটিভ শিখন সঞ্চালন, শূন্য শিখন সঞ্চালন, চরম শিখন সঞ্চালন। তার আগে আমি তোমাদের বলি যে শিখন সঞ্চালন ব্যাপারটা কি। যখন পূর্বের শিখন পরিস্থিতি শিখনের ওপর কোনো প্রভাব বিস্তার করে, পূর্বে আমরা কোনো জিনিস শিখছি এবং পরবর্তীকালে সেই শিখন পরবর্তী শিখনে আমাদের প্রভাব বিস্তার করে, পূর্ববর্তী শিখন পরবর্তী শিখনে প্রভাব বিস্তার করে, তাকেই বলা হয় কিন্তু শিখন সঞ্চালন। শিখন সঞ্চালনের বিভিন্ন রকম ভাগ রয়েছে, ধনাত্মক শিখন সঞ্চালন, নেগেটিভ অর্থাৎ পজিটিভ শিখন সঞ্চালন, নেগেটিভ শিখন সঞ্চালন, শূন্য শিখন সঞ্চালন এবং চরম শিখন সঞ্চালন। এছাড়াও আরও বিভিন্ন ভাগ রয়েছে। এখানে তোমাদের বলতে হবে যে উত্তরটি কি হবে। ধনাত্মক শিখন সঞ্চালন বা পজিটিভ শিখন সঞ্চালন আমি তোমাদের বলি, যেমন ধরো কোনো ব্যক্তি টেনিস খেলতে জানলে তার ব্যাডমিন্টন খেলতে সুবিধা হয়, কোনো ব্যক্তি টেনিস খেলতে জানলে তার ব্যাডমিন্টন খেলতে সুবিধা হয়, এটিকে বলা হয় পজিটিভ শিখন সঞ্চালন। এবারে নেগেটিভ শিখন সঞ্চালন বা ঋণাত্মক শিখন সঞ্চালন সম্পর্কে বলি, যেমন ধরো বাংলা ভাষায় দক্ষ কোনো ব্যক্তি
ইংরেজি বা অন্যান্য কোনো ভাষা শিখতে গেলে তার বাধার সৃষ্টি হয়। এটাকে বলা হয় ঋণাত্মক শিখন সঞ্চালন বা নেগেটিভ শিখন সঞ্চালন। এবং শূন্য শিখন সঞ্চালন হলো যখন পূর্বের শিখন পরিস্থিতি শিখনের ওপর কোনো প্রভাব বিস্তার করে না, একে বলা হয় শূন্য শিখন সঞ্চালন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। মানব বিকাশ কতগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত, নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়? মানব বিকাশ কতগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত, নিচের কোনটি এর অন্তর্ভুক্ত নয়? তোমাদের বলতে হবে ধারাবাহিকতা, সাধারণ থেকে বিশেষ, বিপরীতমুখিতা, নিরবিচ্ছিন্নতা। বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? মানব বিকাশ কতগুলি নীতির ওপর প্রতিষ্ঠিত, এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? দেখো, ধারাবাহিকতা, সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া, নিরবিচ্ছিন্নতা, এগুলি কিন্তু প্রত্যেকটি মানব বিকাশের বৈশিষ্ট্য। যেটি এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না তা হলো বিপরীতমুখিতা। বিপরীতমুখিতা মানব বিকাশের বৈশিষ্ট্য নয়। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে। মানসিক দ্বন্দ্বের গুরুত্বপূর্ণ কারণ কি? মানসিক দ্বন্দ্বের গুরুত্বপূর্ণ কারণ কি? যৌন আকাঙ্ক্ষার অবদমন, আত্মশ্রদ্ধা ও আত্মমর্যাদার অবমূল্যায়ন, ব্যক্তিতে সুসম্পর্কের অভাব, নাকি সবকটি? তোমাদের বলতে হবে মানসিক দ্বন্দ্বের গুরুত্বপূর্ণ কারণ কি। দেখো, যৌন আকাঙ্ক্ষার অবদমন এটা কিন্তু মানসিক দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ কারণ। আত্মশ্রদ্ধা এবং আত্মমর্যাদার অবমূল্যায়ন অবশ্যই এটিও মানসিক দ্বন্দ্বের একটি গুরুত্বপূর্ণ কারণ। ব্যক্তিতে সুসম্পর্কের অভাব এটিও কিন্তু মানসিক দ্বন্দ্বের গুরুত্বপূর্ণ কারণ। তার মানে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে শেষের অপশানটি, অর্থাৎ সবকটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে। নিচের কোন ধরনের শিখন স্থায়ী? নিচের কোন ধরনের শিখন স্থায়ী? মুখস্থ, দেখা, শোনা, নাকি বোঝা? তোমাদের বলতে হবে কোন ধরনের শিখন স্থায়ী হয়। দেখো, কোনো জিনিস আমরা যদি মুখস্থ করি তাহলে কিছুদিনের মধ্যে আমরা ভুলে যাব, বা কোনো জিনিস দেখলেও আমরা সেটা ভুলে যেতে পারি। যেটি শুনলেও আমরা কিছুদিনের মধ্যে সেটি আমাদের মস্তিষ্কে থাকতেও পারে বা নাও থাকতে পারে। কিন্তু কোনো জিনিস আমরা যদি একবার বুঝে যাই, সেটাকে যদি আমরা ভালো করে বুঝে যাই, তাহলে কিন্তু আমাদের শিখনটি স্থায়ী হবে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর ডি, অর্থাৎ বোঝা। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে। আমরা কি প্রত্যক্ষণ করি? আমরা কি প্রত্যক্ষণ করি? বস্তুর গুণ, বস্তুর তীব্রতা, বস্তুর স্থানকাল, নাকি সবকটি? বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো, 1 নম্বর প্রশ্নে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন ছিল যে ভ্রান্ত প্রত্যক্ষণ কিসের ভুল ব্যাখ্যা। সেই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যাই হলো প্রত্যক্ষণ। সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যাই হলো প্রত্যক্ষণ। এবং সংবেদন হলো এক ধরনের মানসিক ক্ষমতা যা মস্তিষ্কের সঙ্গে আমাদের সংযোগ ঘটায়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে মস্তিষ্কের সংযোগ ঘটায়। এবং এই প্রত্যক্ষণ করি আমরা অবশ্যই এই 3টে জিনিসই আমরা প্রত্যক্ষণ করি। বস্তুর গুণ, বস্তুর তীব্রতা, বস্তুর স্থান ও কাল আমরা প্রত্যক্ষণ করার সময় এই 3টেই প্রত্যক্ষণ করি। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, সবকটি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে বাধাগুলি হলো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে বাধাগুলি হলো। বলতে হবে এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি হবে সঠিক উত্তর। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে বাধাগুলি হলো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, সাধারণ বিদ্যালয়ের অনীহা, প্রচারের অভাব, বিশেষ শিক্ষার্থীদের প্রতি সাধারণ জনগণের আস্থাহীনতা। বলতে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে কি কি বাধা রয়েছে। তার আগে বলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থটা কি। বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী একই সঙ্গে যে শিক্ষাদান করা হয় তাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আরেকবার রিপিট করছি আমি, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী একই সঙ্গে শিক্ষাদান। এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণার যে সূচনা হয়েছিল সেটা শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কিন্তু ভেবেই শুরু করা হয়েছিল।
এবং এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন শিক্ষার পৃথকীকরণের বিপরীত প্রক্রিয়া, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন শিশু একই বিদ্যালয়ে ভর্তি হতে পারে, বৈষম্য থাকা সত্ত্বেও কিভাবে একই সঙ্গে জীবনযাপন করতে পারে, এগুলি কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য। এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে আন্দোলন হয়েছিল সেটা কিন্তু সকলের জন্য যে শিক্ষা তার ব্যবস্থাকরণের জন্যই কিন্তু তৈরি হয়েছিল। এবং আরেকটি ইনফরমেশন আমি তোমাদেরকে দিই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে, যে 1994 খ্রিস্টাব্দে, আবারও বলছি সালটা 1994 খ্রিস্টাব্দে, 1994 খ্রিস্টাব্দে 1994 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক অন্তর্ভুক্ত শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা সালামানাকায় হয়। সালামানাকায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল। কোথায় বললাম? সালামানাকায়। সালামানাকাতে 1994 সালে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে সম্মেলন হয়েছিল। তাহলে এই ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং তাহলে বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসারের বাধাগুলি কি কি? দেখো, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, সাধারণ বিদ্যালয়ের অনীহা, প্রচারের অভাব এবং বিশেষ বিশেষ শিক্ষার্থীদের প্রতি জনসাধারণের আস্থাহীনতা, এই চারটিই হবে কিন্তু এই প্রশ্নটির সঠিক উত্তর। তাহলে 4 নম্বর অপশান ABCD হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে। শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে হলে নিচের কোনটি উৎকৃষ্ট পন্থা? শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে হলে নিচের কোনটি উৎকৃষ্ট পন্থা? শিক্ষণের দক্ষতা, শাস্তিমূলক বিধি, শিক্ষণের বিকেন্দ্রীকরণ, কোনোটিই নয়। তোমাদের বলতে হবে শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে হলে নিচের কোনটি উৎকৃষ্ট পন্থা। দেখো, উৎকৃষ্ট পন্থার মধ্যে শাস্তিমূলক বিধি বা শিক্ষণের বিকেন্দ্রীকরণ এই দুটো কিন্তু অপশান একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নয়। অর্থাৎ দক্ষতা বাড়ালেই কিন্তু শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। অর্থাৎ অপশান A হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমার পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্নে। ক্লাস টেস্টের জন্য কোন পদ্ধতিটি তুমি পছন্দ করবে? ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, মৌখিক প্রশ্ন নাকি A এবং B উভয়? তোমাদের বলতে হবে ক্লাস টেস্টের জন্য কোন পদ্ধতিটি তুমি পছন্দ করবে। ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, মৌখিক প্রশ্ন নাকি A এবং B উভয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে A এবং B উভয়। অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এই দুটিই কিন্তু ক্লাস টেস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে। মেধা কম আছে এমন ছাত্রকে আপনি কিভাবে পরিচালনা করবেন? মেধা কম আছে এমন ছাত্রকে আপনি কিভাবে পরিচালনা করবেন? সে যে কম মেধা সম্পন্ন এই ব্যাপারটি তার মনে আনবেন না, সব সময় তাকে আলাদা জায়গায় বসিয়ে রাখবেন, তার সঙ্গে সহানুভূতি সম্পন্ন কথা বলবেন, তাকে সম্পূর্ণ অবজ্ঞা করবেন। দেখো, সম্পূর্ণ অবজ্ঞা করা কিন্তু একেবারেই উচিত নয়, তার সঙ্গে সহানুভূতি সম্পন্ন ব্যবহার করাও কিন্তু ঠিক নয়। সব সময় তাকে আলাদাভাবে বসিয়ে রাখবো এটাও একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অপশন নয়। তাহলে রইল আমাদের কাছে আর একটি অপশন, সে যে কম মেধা সম্পন্ন এই ব্যাপারটি তার মনে আনবে না। অর্থাৎ A হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্নে। শিক্ষার্থীর সুঅভ্যাস গঠন করার প্রথম ধাপটি হলো। শিক্ষার্থীর সুঅভ্যাস গঠন করার প্রথম ধাপটি হলো, রয়েছে 4টি অপশন। সুঅভ্যাসগুলি বর্জন করা, অভ্যাসগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করা, সুঅভ্যাসগুলি অনুশীলন করা এবং উপরের সবকটি। এই অপশানটি একটু তোমরা ঠিক করে নেবে, সুঅভ্যাসগুলি বর্জন করা নয়, এটা হবে সব কুঅভ্যাসগুলি। সু নয়, এটা কুঅভ্যাসগুলি হবে, কুঅভ্যাস। একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে পিডিএফ তৈরির সময়, তোমরা এটা একটু কারেকশন করে নিও যে কুঅভ্যাসগুলি বর্জন করা। দেখো, সুঅভ্যাস যদি থাকতো অপশানে, সুঅভ্যাস বর্জন করা কিন্তু কখনোই অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, তাই বলতে হবে কুঅভ্যাসগুলি বর্জন করা, অভ্যাসগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করা, সুঅভ্যাসগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করা, সুঅভ্যাসগুলি অনুশীলন করা নাকি উপরের সবকটি।
বলতে হবে দেখো অভ্যাসগুলি কুঅভ্যাসগুলি বর্জন করা, এটা তো একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং সুঅভ্যাসগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করা, এটাও একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে। এবং সুঅভ্যাসগুলি অনুশীলন করা, যত বারবার আমরা অনুশীলন করব সেটা কিন্তু ভালো হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উপরের সবকটি। একটু প্রিন্টিং মিস্টেক ছিল, তোমরা এই জায়গাটা একটু কারেকশন করে নিও। কুঅভ্যাসগুলি বর্জন করা, সুঅভ্যাসগুলি প্রাথমিকভাবে নির্ধারণ করা এবং সুঅভ্যাসগুলি অনুশীলন করা, এই সবকটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে। নিচের কোনটি একজন শিক্ষকের মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে? নিচের কোনটি একজন শিক্ষকের মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে? অর্থনৈতিক নিরাপত্তার অভাব, মনের স্বাধীন ইচ্ছা এবং প্রবণতা নিয়ন্ত্রণে ব্যর্থতা, সামাজিক মর্যাদাহানি, নাকি উপরের সবগুলি? তোমাদের বলতে হবে নিচের কোনটি একজন শিক্ষকের মানসিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে। অর্থনৈতিক নিরাপত্তার অভাব, অবশ্যই এটা তো অ্যাপ্রোপ্রিয়েট হবেই। মনের স্বাধীন ইচ্ছা এবং প্রবণতাগুলো নিয়ন্ত্রণে ব্যর্থতা, সামাজিক মর্যাদাহানি, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উপরের সবগুলি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্নে। ছাত্রছাত্রীরা স্কুলের গেটের বাইরে কোনো খাদ্যদ্রব্য, এটা একটু কোনো খাদ্যদ্রব্য কিনে খেলে শিক্ষিকা হিসেবে আপনার কি করণীয় হবে? কোনো খাদ্যদ্রব্য কিনে খেলে শিক্ষিকা হিসেবে আপনার কি করণীয় হবে? ছাত্রছাত্রীরা স্কুলের গেটের বাইরে কোনো খাদ্যদ্রব্য কিনে খেলে শিক্ষিকা হিসেবে আপনার কি করণীয় হবে? শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে, গেট বন্ধ করে রেখে দেওয়া উচিত, ক্লাসে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কুফলগুলি জানানো, নাকি কোনোটিই নয়? দেখো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কখনোই উচিত নয় বা গেট বন্ধ করে রেখে দেওয়া উচিত নয়। এই অপশানটি অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ ক্লাসে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কুফলগুলি সম্পর্কে জানানো, এইটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর উন্নতি ঘটায় প্রতিযোগিতাবোধের, সহযোগিতাবোধের, প্রতিদ্বন্দ্বিতাবোধের, নিরপেক্ষতাবোধের। দেখো নিরপেক্ষতা বোধ হবে না বা প্রতিদ্বন্দ্বিতা করা, এটাও একদম হবে না, প্রতিযোগিতা বোধেরও হবে না, সহযোগিতা বোধের একজন শিক্ষক উন্নতি ঘটাতে পারে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর বি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে। আপনার কিশোরী কন্যাকে সহশিক্ষাক্রম যুক্ত বিদ্যালয়ে ভর্তি করলে আপনি তার সাথে আচরণ করবেন সহানুভূতির সঙ্গে, জেদ ভাব নিয়ে, প্রেষণা জাগ্রত করার মনোভাব নিয়ে, স্বেচ্ছাচারী প্রকৃতিতে। সহানুভূতির সঙ্গে আপনার কিশোরী কন্যাকে সহশিক্ষাক্রম যুক্ত বিদ্যালয়ে ভর্তি করলে আপনি তার সাথে আচরণ করবেন। দেখো সহানুভূতি দেখানো কিন্তু একেবারেই উচিত আচরণ নয়, বা জেদ ভাব দেখানো উচিত আচরণ নয়। স্বেচ্ছাচারী প্রকৃতিও এই প্রশ্নটির সঠিক উত্তর হবে না। তাহলে রইল আমাদের কাছে একটি অপশন, প্রেষণা, অর্থাৎ মোটিভেশন তাকে আমরা দিতে পারি, মোটিভেশন জাগ্রত করার মনোভাব নিয়ে, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্নে। শ্রেণীকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণের জন্য নিচের কোন পদ্ধতিটি অবলম্বন করা উচিত? শ্রেণীকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণের জন্য নিচের কোন পদ্ধতি অবলম্বন করা উচিত? রয়েছে 4টি অপশন। এরূপ আচরণে বিরত থাকার জন্য পুরস্কার প্রদান, বিশৃঙ্খলা আচরণের ক্ষেত্রে পুরস্কার প্রদান বন্ধ, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষে আচরণবিধি প্রস্তুত করা, উপরের সবকটি। দেখো এরূপ আচরণে বিরত থাকার জন্য পুরস্কার প্রদান অ্যাপ্রোপ্রিয়েট অপশন নয়। বিশৃঙ্খলা আচরণের জন্য পুরস্কার প্রদান বন্ধ, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন নয়। উপরের সবকটি তাহলে বাদ তো চলেই গেল। রইল আর একটি অপশন আমাদের কাছে, যে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে শ্রেণীকক্ষে আচরণবিধি প্রস্তুত করা, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষে আচরণবিধি প্রস্তুত করতে হবে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে। ভারতে ব্রেল ছাপাখানা কোথায় রয়েছে? ভারতে ব্রেল ছাপাখানা কোথায় রয়েছে? কলকাতা, দিল্লি, আসানসোল, নাকি দেরাদুন? বলতে হবে তোমাদেরকে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে দেরাদুন। দেরাদুনে রয়েছে ব্রেল ছাপাখানা। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্নে।
ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বরকে কোন উচ্চতায় রাখবেন? ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বরকে কোন উচ্চতায় রাখবেন? যথেষ্ট উচ্চতায়, সাধারণ উচ্চতায়, নিচু গলায়, কখনো নিচু গলায়, কখনো উঁচু গলায়। অবশ্যই যখন একজন শিক্ষক বা শিক্ষিকা তার ক্লাসে পড়াবেন, তিনি ওই ক্লাসের অ্যাটমসফিয়ার দেখে তার গলার ভলিউম নির্ধারণ করবেন, কখন তার গলা উঁচুতে রাখতে হবে, কখন তার গলা নিচুতে রাখতে হবে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর ডি। চলে আসছি আমাদের শেষ প্রশ্নে, দেখে নেওয়া যাক স্ক্রিনে কী রয়েছে আমাদের আজকে শেষ প্রশ্ন। শ্রেণীকক্ষে একজন ছাত্র হঠাৎ আপনাকে পাঠ চলাকালীন অদ্ভুত প্রশ্ন করলে কিভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করবেন? কিভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করবেন তোমাদেরকে বলতে হবে। তাকে ধমক দেবেন, তার প্রশ্নের উত্তর দেবেন, পাঠে মনোযোগী হতে বলবেন, প্রশ্নের উত্তর দিয়ে তাকে পাঠে মনোযোগী হতে বলবেন। এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে, এবং 30-এর মধ্যে তোমরা কে কত পেয়েছো সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর ক্লাসের শেষে এই ক্লাসটির পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের অল টেট পিটি চ্যানেলে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 9 নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।